নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট জাইমসের শক্তি। স্মার্ট জাইমসের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়। কলকাতা শহরে এমন কিছু ঘটনা ঘটেছে যা উল্লেখযোগ্য, কিন্তু সবথেকে বড় ঘটনা যদি বলতে হয় তাহলে বলা যেতে পারে একটা বিস্ফোরণ, বউবাজার বিস্ফোরণ। সেই বিস্ফোরণে আমরা জানি যখন কোনো ঘটনা ঘটে বা এই ধরনের কোনো ঘটনা ঘটে, সেই সময় বহু অফিসারকে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে ঘটনা ঘটেছিল উল্টো। একজন থানার অফিসারকে কলকাতা পুলিশের লালবাজারের গোয়েন্দা দপ্তরে আনা হয়েছিল। আজ কেস ডায়েরিতে আমাদের অতিথি বিকাশ চট্টোপাধ্যায়। শুরুটা করব যেভাবে আমরা শুরুটা করি আর কি, সাধারণত যে কীভাবে পুলিশের চাকরিতে এলেন বা কেন এলেন হঠাৎ করে? পুলিশের চাকরিতে এলাম বলতে, আমার বাবা পুলিশে চাকরি করতেন। তো একটা সময় আমার বাবা যখন আইবিতে চাকরি করতেন, চিরকালই আইবিতে চাকরি করেছেন আমার বাবা, তো কোনোদিন বাবাকে আমি পোশাক পরতে দেখিনি। তো বাবা যখন, আমার খুব ছোটোবেলা, তখন বাবা একদিন বাড়ির থেকে বেরিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন সন্ধেবেলার দিকে। সেই সময় নকশালরা আমার বাবাকে মেরেছিল। এবং তাতে আমার বাবা মানে মরে যাওয়ারই কথা, কিন্তু উনি নিজের সাহস এবং শক্তির জন্য উনি বেঁচে গেছেন। কোন সময় ঘটনাটা? এটা ট্যাংরা থানা, ট্যাংরা এলাকায় হয়েছিল। তখন ওটা আনডিভাইডেড এন্টালি। আচ্ছা সেই সময় 1970 সালে 9 নভেম্বর। আচ্ছা, তো কিভাবে মেরেছিল? মানে ছুরি? ছুরি কি বলে, ভোজালি, নেপালা সবই ছিল, দিয়ে আর কি মেরেছিল আর কি। মানে ওরা ভেবেছে কুপিয়ে কুপিয়ে শেষ করে দেবে। ওদের উদ্দেশ্য ছিল যে একটা সোর দিয়ে চালিয়েছিল, যেই সোরটা গলার এইখানটায় লাগলে পরে মুন্ডুটা বেরিয়ে চলে যেত। শুনেছি, আমি পরে শুনলাম যে বেলেঘাটায় নাকি এরকম একটা ঘটনা ঘটেছিল, একজন পুলিশ অফিসারের এরকম মুন্ডু কেটে ফুটবল খেলা হয়েছিল। তো আমার বাবাকেও সেই ধরনের করার উদ্দেশ্য ছিল। কিন্তু সাবসিকুয়েন্টলি আমার বাবা রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ রাস্তায় একটা ওই জায়গায় পাক টাকগুলি থাকে না, সেই পাক টাকগুলি ক্রস করার জন্য ফুটপাতে উঠে যান। তো ফুটপাতে উঠে যাওয়ার পরে ওই সোরটা যে চালিয়েছিল সেটার এন্ডটা আমার এখানে, বাবার এখানে লেগেছে, এবং সেইটা হাফ ইঞ্চি মতন ডিপ হয়ে গেছিলো। তো কিন্তু পুরোটা আর কাটতে পারে না, কাটতে পারেনি বাবা, ওইটাতে বেজে। তখন বাবা একটা দেয়ালে সাইড নিয়ে নেয়, তখন ওরা করেছে গপাগপ ছুরি চালিয়ে দিয়েছে। মানে পিঠে মেরেছে, এখানে মেরেছে, এইসব জায়গায় মেরেছে। একটা তো এরম পেটে মেরে এরম টানতে গেছিলো, বাবা এরম হাত দিয়ে আটকে দিয়েছে, ফলে এখান থেকে খানিকটা টেনে দিয়েছিল ওই টানা অবস্থায়। যাই হোক, আমার বাবা প্রায় 1 মাস হাসপাতালে ভর্তি ছিলেন। প্রচুর ব্লিডিং হয়েছে, জামা প্যান্ট সব ভিজে গেছে। তারপরে রক্ত দেওয়া হয়েছিল বাবাকে। আপনার বয়স কত তখন? বাবার তখন না, আপনার বয়স কত? আমার বয়স তখন কত, খুব বেশি হলে 10 বছর বয়স হবে। তো তখন বাবাকে, তারপরে আমাদের পাশেই একটা ডাক্তারখানা ছিল, সেইখানটায় বাবাকে নিয়ে যাওয়া হয়। এবং আমার বাবাকে যখন ওরা মারছিল, তখন আমার বাবার হাতে একটা ওই ফলিও ব্যাগ মতন ছিল। তো বাবা জেনারেলি রিভলভার নিয়ে আসছেন, কিন্তু সেদিন রিভলভারটা আনেননি আর কি। তো বাবার কাছে একটা ছুরি ছিল। যখন ওরা এরকম মারছে, তখন বাবা দেখছে বাবাকে তো রেসিস্ট করতে হবে, তখন বাবা ওই তবে রে বলে এরকম ব্যাগের মধ্যে হাত ঢুকিয়েছে। ওরা ভেবেছে রিভলভার বার করছে। তখন ওরা মেরেছে দৌড়, বাবা পিছন পিছন ওদের তাড়া করেছে। ওই অবস্থায় তাড়া করেছে, প্রচুর ব্লিডিং হচ্ছে। তখন বাবা দেখলেন যে আমি আর দাঁড়াতে পারছি না, তখন বাবা ব্যাক করে আমাদের বাড়ির দিকে আসেন। আমাদের বাড়ির থেকে কত 500 মিটার, 500 250-300 মিটার হবে আর কি, এতটা দূরে। পাড়া প্রতিবেশী কেউ ঠেকাতে বা না, কেউ কিচ্ছু করতে আসেনি, সবাই দেখেছে, কেউ কিছু করেনি। তো বাবা ওখান থেকে দৌড়ে 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 যখন ব্যাক করে আসলেন আমার বাড়ির কাছে, আমাদের বাড়ির সামনে একটা মাঠ ছিল, আমাদের 3তলা বাড়ি, তার সামনে একটা মাঠ ছিল। ওই মাঠে এসে বাবা চিৎকার করছেন। তখন আমার তখন একটা ছোট ভাই ছিল, সেই ভাইটাকে আমি খাওয়াচ্ছিলাম। তো আমরা ওই অবস্থায় আর কি নিচে নেমে যাই, গিয়ে বাবাকে দেখি, বাবার জামায় হাত দিয়ে দেখি একদম চপচপে ভেজে রক্ত। তো বাবাকে সবাই, আমার কাকা ছিলেন, ডাক্তারখানায় নিয়ে যান।
ডাক্তারবাবু ইনিশিয়াল কিছু করে তারপর বললে এনেকে এইখানে রাখা যাবে না, হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপর ওখান থেকে এনআরএসে নিয়ে যায়। এনআরএসে নিয়ে যাওয়ার পরে বাবাকে ওখান থেকে আইভির থেকে গার্ড দেওয়া হয়, যাতে বাবাকে হাসপাতালে অ্যাটাক না হয়। অ্যাটাকটা করে। এবং সত্যিকারে অ্যাটাক হয়েছিল, আচ্ছা, আবার অ্যাটাক হয়েছিল। তো সেই অ্যাটাকটা ওরা ডিফিউজ করে দিয়েছে, ওই যে গার্ডরা ছিল ওরা খুব চালাক চতুর ছিল, ওরা ডিফিউজ করে দিয়েছিল। সাবসিকুয়েন্টলি তখন বাবাকে আর ওখানে খুব 1-2-3 দিন রেখে বাবাকে আবার পুলিশ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেইখানে বাবা দীর্ঘদিন ভর্তি ছিলেন ভবানীপুরে। হ্যাঁ, এবং সেইখানে বাবার তো অনেক জায়গায় সেলাই লেগেছিল, অনেক কিছু হয়েছিল। তো তারপরে বাবা আস্তে আস্তে সুস্থ হন এবং আমরা ট্যাংরার থেকে শিফট করে টালিগঞ্জে চলে যাই। ওখানে আমাদের কোয়ার্টার দেওয়া হয় এবং আমার পড়াশোনাটা অনেকটা ব্যাঘাত হয়েছিল। তো যাই হোক, তারপরে ওখান থেকে ওই তখন আমার মনে একটা জেদ চেপেছিল আচ্ছা, যে এরা কেন বাবাকে মারলো। বাবা তো কোনোদিন কারোকে কোনো ক্ষতি করেননি। বাবা পাড়ার ছেলেদের যে বাবার কাছে আসতেন, বাবা তাদেরকে যথেষ্ট স্নেহ করতেন, ভালোবাসতেন এবং তাদের যা অভাব অভিযোগ ছিল বাবা শুনতেন এবং বাবা করেও দিতেন। আমাদের সঙ্গে পাড়ায় আমার বাবার সাথে বা আমাদের সাথে কারোর সাথে কোনো শত্রুতা কিচ্ছু ছিল না। যারা মারলো তারা কি পাড়ারই? তারা পাড়ারই। পরে জেনেছি, আমি তো তখন জানতে পারিনি কিছু। ওইটা জানতে পেরেছি ধরেন আমি প্রায় মাসখানেক পরে। তখন মানে আমাদেরকে বাবা তো কি বাড়ি, র্যাঙ্কে চাকরি করতেন? বাবা সাব ইন্সপেক্টর ছিলেন। ইন্টেলিজেন্স ব্রাঞ্চে। হ্যাঁ, তো আমার 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 তো পাড়ার নকশাল যারা করে বা কিছু, তাদের সম্পর্কে খবর দেওয়ার কোনো কাজই তার ছিল না। না না তার তো বাইরে। না না, বাবা তো আইবিতে, আইবি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বেঙ্গল কাজ পুলিশের করতেন। under এ, মানে তো যেখানে কলকাতা পুলিশের কলকাতার নয়, সঙ্গে সেগুলো কোনো তো সংযোগ- এসবিরা করে। হ্যাঁ। বাবা তো এসবিতে ছিলেন না, বাবা আইবিতে ছিলেন। হ্যাঁ। তো যাই হোক, তো তখন মানে এরা কেন বাবাকে মারলো আমি বুঝতে পারলাম না। তো যখন জেদ আমার চেপে তখন গেল। খুব রাগ দুঃখ এই সমস্ত হয়েছিল। বাবাকে মানে প্রায় মৃত্যুসজ্জায় ছিলেন বাবা। সেখান থেকে বাবাকে আর কি আমরা কোনোরকম চেষ্টা করে ভগবানের আশীর্বাদে বাবা বেঁচে গেছেন এবং আমরা এতগুলি ভাই বোন আমাদেরকে মানুষ করেছেন বাবা। তো বাবাকে নিয়ে আমরা এক্সট্রা কেয়ার দিতাম তখন। তো তখন সেই সময় আমরা যখন ওখানে ছিলাম, ট্যাংরায় ছিলাম, তখন আমাদের বাড়িটা আমাদেরকে গার্ড করে রাখা ছিল, যাতে আমাদেরকে কেউ কিছু করতে না পারে, আমাদেরকে বাড়ি দিয়ে বেরোতে দিত না। এবং তাই জন্য আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারি, কে মেরেছে কে না মেরেছে কিছুই জানতে পারিনি। পরবর্তীকালে আমরা টালিগঞ্জ চলে আসি, তারপর আমি ফ্রি হই, তারপর আমি আস্তে আস্তে জানতে পারি। কিন্তু আমার স্কুলিং ওখানেই ছিল, আমি ওইখান দিয়ে পড়াশোনা করে ওখান দিয়ে স্কুল ফাইনাল পাস করেছি। তারপরে আপনি চাকরিতে জয়েন করলেন কবে? হ্যাঁ, চাকরিতে জয়েন করলাম 1985-এ। 85 চাকরিতে আমি পড়াশোনা করে আগে পরীক্ষা দিয়েছিলাম, 2-3বার পরীক্ষা দিয়েছিলাম, আমার হয়নি। থার্ডবারে এবার আমার হলো। কোথায় জয়েন করলেন? আমি প্রথমে বদলি হয় আমার মানে ট্রেনিংয়ের পরে নর্থপোর্ট থানায় বদলি হয় এবং নর্থপোর্ট থানায় আমি প্রায় 2-2.5 বছর ছিলাম। তো ওখানে খুব এমনি ঠান্ডা যেমনি কিছু নাই। একদম হাওড়া সেতুর হ্যাঁ সামনে। এই নিমতলাটাই একটা খুব এই জায়গায়। আরেকটা হচ্ছে সর্বমঙ্গলা ঘাট আছে একদম সেই চিতপুর থানার পেছন দিকটা গঙ্গার ধারে, মানে স্ট্যান্ড ব্যাংক রোড, যেটা আর কি গঙ্গার ধার দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা পুরো এনপিপিএসের ছিল। আবার জানেন তো এই যে মানে অনেকেই জানে না যে এনপিপিএস আর এসপিপিএস এখন ওয়েস্ট পোর্টও হয়েছে। এই তিনটে থানার জুরিসডিকশন দিনে একরকম হয়, রাতে একরকম হয়। আচ্ছা, কিরকম একটু বলুন তো। মানে এনপিপিএস হচ্ছে নর্থ পোর্ট, যার মধ্যে হচ্ছে উত্তর কলকাতার ওই গঙ্গার পাশে, মানে রিভার ট্রাফিক পুলিশ পর্যন্ত হচ্ছে নর্থ পোর্ট। রিভার ট্রাফিক পুলিশ মানে হচ্ছে বাবুঘাট পর্যন্ত। হ্যাঁ, ওইদিকে রিসরা পর্যন্ত, ওদিকে গঙ্গায় রিসরা পর্যন্ত। রিসরা, গঙ্গাটাই আমাদের। আচ্ছা, এটা হচ্ছে নর্থ পোর্ট। আচ্ছা, দিয়ে রিভার ট্রাফিক পর্যন্ত। রিভার ট্রাফিক মানে বাবুঘাট। আচ্ছা, রিভার ট্রাফিক থেকে শুরু করে আবার বজবজ পর্যন্ত হচ্ছে এসপিপিএস এর ছিল, সাউথ পোর্ট পুলিশের। এখন ওয়েস্ট পোর্ট এসে অনেকটা নিয়ে নিয়েছে। ওয়েস্ট পোর্ট এসে ওই সাউথ পোর্টের কিছুটা অংশ নিয়েছে। আচ্ছা, দিনে আর রাতের পার্থক্যটা কি বলছেন? দিনে আর রাতে না, ওটা কি হয়, গঙ্গা যে আছে, গঙ্গা যে জল আছে, গঙ্গা জোয়ারে একরকম জলটা ফুলে যায়, ফুলে গেলে পাড়ে অনেকটা উঠে যায়। আবার যখন ভাটা আসে তখন জলটা নেমে যায়। আচ্ছা, তো পাড় যতটা জল যতটা থাকে ততটা আমাদের।
ও এই জন্য জুরিসডিকশন চেঞ্জ হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে উপর হয় নিচ হয়, পুরো নিচে হয়। মানে জল যতটা উঠবে ততটাই ততটা আমাদের। আপনাদের। মানে এটা এটা এরকম কোনো ক্রাইম বা এরকম অনেক কোনো- অনেক ডেড বডি পেয়েছি, হ্যাঁ। মনে করেন যে মানে হয়তো অন্য জায়গায় কোথাও মারা গেছে, হুম ওইটাকে টেনে এনে গঙ্গায় ফেলে দিচ্ছে। হুম হয়তো ভিকিরি একটা মরেছে, ঠিক। সেটা পায়ের মধ্যে কিছু একটা দড়ি বেঁধে টেনে টেনে গঙ্গায় ফেলে দিয়েছে, হুম এবং ওইটা ওই ভাসতে ভাসতে কোনো একটা জায়গায় পাড়ে গিয়ে আটকে গেছে। হুম তো ওইটা যদি পাড়ে আটকায় তাহলে হয়তো হাওড়ার জুরিসডিকশন হবে, আচ্ছা ওপারে, আচ্ছা মানে ওয়েস্টার্ন সাইড। হ্যাঁ। আর ইস্টার্ন সাইডে হলে সব কলকাতা পুলিশের। হ্যাঁ। তো ওটা যদি জলে ভাসে তাহলে তো কলকাতা পুলিশের। আচ্ছা, জলে ভাসলে নর্থ পোর্ট পিএসের। নর্থপোর্ট। আচ্ছা ও তো এইরকম আর কি ছিল। তো ডিউটি ধরলেই মোটামুটি দুখানা ডেড বডি নিতেই হবে আচ্ছা, মানে পার ডে। পার ডে। একটা ডিউটিতে যে কোনো লোক ডিউটি ধরবে, আমাদের 4টে শিফটে ডিউটি হতো, আচ্ছা, যে ডিউটি ধরবে তাকে দুখানা ডেড বডি কমসে কম নিতে হবে, মানে তুলতেই হবে গঙ্গা। তুলতেই হবে গঙ্গার থেকে। আপনার মনে আছে হয়তো গঙ্গার হাওড়া ব্রিজ থেকে একটা লরি নিচে পড়ে হ্যাঁ গেছিল, হুম। আমি ওই লরিটাকে বার করেছিলাম অনেক কষ্টে। কীভাবে পড়েছিল একটু গল্পটা একটু বলুন না। গল্পটা হচ্ছে মানে লরিটা যাচ্ছিল টুয়ার্ডস ওয়েস্ট, হুম, মানে হচ্ছে হাওড়ার দিকে যাচ্ছে। হাওড়ার দিকে যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ করে ওর মানে আমার যেটা মনে হয় ওর টাইরয়েডটা হয়তো কোনো মতে খুলে যায়। ভেঙে যায় বা কিছু হয়। টাইরয়েড টায়ারটা মানে হচ্ছে যেটা অ্যাক্সেলের সঙ্গে বডিটাকে মেইনটেইন আটকে রাখে আর কি, আটকে রাখে। টায়ারগুলি যেখানে আটকে থাকে হ্যাঁ, সেই সে এখন সেইটা গিয়ে ও আর টাল সামলাতে না পারে একবার ব্রিজের রেলিংয়ে ধাক্কা মারে নিচে পড়ে। নিচে পড়ে যায়। ওখানে ছিল ড্রাইভার, একটা খালাসি, খালাসিটা বাইরে ছিল, ড্রাইভারটা ভিতরে ছিল। তো ওখানে খালাসিটা বাইরে ছিল মানে ডালায় ছিল। ডালাই ছিল কি এখানে ছিল এরকম কোথাও বাইরের ছিল, দিকে ছিল বাইরে আর কি। ছিল সম্ভবত। আর ড্রাইভারটা ভিতরে ছিল, গাড়ি চালাচ্ছিল। সেই গাড়িটা যখন পড়ে তখন একটা মানে মোটামুটি একটা আইডিয়া করে যে গাড়িটা কোন জায়গায় থাকতে পারে। এবার ডুবুরি নামানো হলো। হুম, ডুবুরি নামানো আমাদের মানে হাওড়ার ওখানে কতগুলি চোর আছে জানেন, আচ্ছা হাওড়া গোলাবাড়ি এলাকায় কতগুলি চোর আছে, ওরা 5 মিনিট 7 মিনিট 10 মিনিট জলের তলায় থাকতে পারে। কীরকম করে থাকে আমি জানি না, কিন্তু ওরা থাকতে পারে। আমার তো 30 সেকেন্ডের বেশি আমি থাকতে পারবো না। একটা মানুষের যে কেউ 30 সাঁতার সেকেন্ড, জানলেও হ্যাঁ, 30 সেকেন্ডের বেশি 30 সেকেন্ড 40 সেকেন্ডের বেশি একটা মানুষ থাকতে পারে না, কিন্তু ওরা 5-7 মিনিট 10 মিনিট থাকতে পারে। ওদের এটা প্র্যাকটিস, 5-7-10 মিনিট। 10 মিনিট থাকতে পারে। তো তখন ওই চোরদেরকে আমরা হায়ার করলাম, আচ্ছা চোরদেরকে হায়ার করে গাড়িটাকে ফিক্স আপ করা গেল। গাড়িটা কোথায় রয়েছে? হ্যাঁ, এবার নৌকা করে নিয়ে গিয়ে ওদের ওখানে নামিয়ে দেওয়া হলো। ওরা জলের তলায় নেমে প্রায় 50 ফিট ডিপ। মানে তখন এই ডুবুরি টুবুরি ডিএমজি এই সমস্ত কিছু না, ছিল না? তখন এসব কিচ্ছুই ছিল না, তখন চোরই ভরসা। এই ব্যাস। তারপরে একটা সাউথ ইন্ডিয়ান লোক, সে নাকি এই ডুবুরির কাজ জানে, তার পিঠে ওই পুরো 2খানা গ্যাস সিলিন্ডার এরকম করে জোর করে বেঁধে দেওয়া হলো। বেঁধে দিয়ে সে গাড়িটাকে লোকেট করে ওখান থেকে একটা দড়ি, গাড়িটাকে বেঁধে একটা দড়ি আনলো। সেই দড়িটাকে দিয়ে আমরা হাওড়া ব্রিজের সাথে দড়িটাকে বেঁধে রাখলাম, আচ্ছা, লরিটাকে লোকেট করে, মানে যাতে জলে ভেসে না যায়। জলে মানে এদিক ওদিক Displaced না হয়ে হয়ে যায়, যায়, হ্যাঁ। এদিক ওদিক না, জোয়ার ভাটা এদিক ওদিক হ্যাঁ, হয় তো। হ্যাঁ। আর মানে জলে কিছু জিনিস পড়লে তার তো কোনো ওজন থাকে না, না। তো সেই রকম আর কি। তো ওইটাকে বেঁধে রাখা হলো। আচ্ছা, তো বেঁধে রাখা হলো। এবার ড্রাইভারকে কি উদ্ধার করা গেছিল? ওখানে কাউকে খুঁজে পাওয়া যায়নি, কারো ডেড বডিও খুঁজে পাইনি আমরা। আচ্ছা, মানে প্রথম 2-3 দিন এরকম হয়েছে। তারপরে আমরা সেকেন্ড ডে থার্ড ডেতে আমরা বললাম কি, ওই ডুবুরি যেটা লোকেট করেছিল সেই জায়গাটায় আমরা 2খানা বার্জ আনলাম, বার্জ আনা হলো। আর এই যে হাওড়ার চোরগুলি আছে ওদেরকে ডাকা হলো, ডেকে বলা হলো যে মানে ওই দড়ি দিয়ে এমন করে বাঁধতে হবে যে দড়িটা আবার বার্জের সাথে এমন করে বাঁধতে হবে যে লরিটাকে খানিকটা উঠে মানে ভাটার সময় লরিটাকে বেঁধে দেওয়া হলো 2টো বার্জের সাথে, দুপাশে 2টো বার্জ, আর সামনে একটা এই কী বলে লঞ্চ। আচ্ছা, ওই হুগলি নদী পরিবহনের ওর থেকে একটা লঞ্চ নিলাম আমরা, ওরা লঞ্চটা দিল। এবার যখন জোয়ার আসলো তখন লরিটা ভেসে উঠলো। মানে ভাটা এলো যখন? না, জোয়ারের সময়। আচ্ছা, হ্যাঁ, ভাটায় তো ভাটার আমরা সময় বাঁধলাম। বাঁধলেন, হ্যাঁ, জোয়ারের সময় ভেসে উঠলো। হ্যাঁ, জলের এবার তলায়। ওটাকে টানতে 2 নম্বর জেটির কাছে নিয়ে আসা হলো। আচ্ছা, নিয়ে আসে যে তারপরে জেটিটাকে ওই লরিটাকে ওই অবস্থায় রাখা হলো, এবং তখন খুঁজতে খুঁজতে দেখা গেল যে কেবিনের মধ্যে একটা ডেড বডি পাওয়া গেছে। সেই ডেড বডি তো একবার পচে গেলে একাকার কাণ্ড। ডোমেরা বলছে আমরা হাত দেবো না, আচ্ছা, তখন আমিই ডোম।
আচ্ছা, আমি ওই এ, উপরের যে এটা থাকে না, হুডটা থাকে। হ্যাঁ ওই ড্রাইভারের কেবিনের, উপরে হ্যাঁ। কেবিনের উপরে যে থাকে সব আমি হাত দিয়ে টেনে টেনে হাত পাত কেটে কুটে একাকার হয়েছিল। তো এরকম মানে মাংস খণ্ড আর কি, একটা পলিথিনের শিট নিয়ে তার মধ্যে সমস্ত ওইগুলি সব জোড়া করে একটা পোটলা বেঁধে ওটাকে নিয়ে পোস্টমর্টমে পাঠিয়ে দিলাম। তবে এই যে নৌকাটা আমরা যে লরিটা রিকভারি করেছিলাম, এর ম্যাক্সিমাম কিন্তু ক্রেডিট সেই সময়কে যিনি ওসি ছিলেন তার। উনি ছিলেন কেপি ভূঁইয়া, কালীপদ ভূঁইয়া বলে একজন ভদ্রলোক ছিলেন, খুবই ভালো পিতৃস্থানীয় লোক, আমার ভীষণ স্নেহ করতেন, ভীষণ ভালোবাসতেন আমাকে। এখন আছেন কি না জানি না আমি, কিন্তু আমি বলি যে ওরকম একজন ভদ্রলোক পাওয়া খুব মুশকিল। তো উনি সম্পূর্ণ ব্রেনটা কিন্তু ওনার, যে কী করে লরিটাকে তোলা যাবে। আচ্ছা, কারণ তখন তো এত আধুনিক ব্যবস্থা কিচ্ছু হ্যাঁ, ছিল না। কিচ্ছু ছিল না, কোনো কিচ্ছুই ছিল না। তো যাই হোক করে কোনো রকমে লরিটাকে তোলা হলো। আমি নর্থপোর্ট তো থানায় এই কাটাচ্ছেন, এই সমস্ত দেখছেন। এরকম দেখছি। তারপরে কি হলো? এই দেখতে 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 হঠাৎ করে একদিন, তখন আমাদের ডিসি ছিলেন রাজেন্দ্র প্রসাদ সিং। উনি আমাকে খুবই স্নেহ করতেন, ভালোবাসতেন। তখন ওইখানে ইয়াং অফিসার বলতে আমিই ছিলাম, তো কোনো কাজকর্ম থাকলে আমাকেই বলতেন এইটা ধরো, ওটাকে ধরে এনে পেটাও ভালো করে, যা যা বলতেন, ওকে কেন ধরা হলো না, ওকে কেন সব আমার উপর দায়িত্ব দিতেন। যাই হোক, আমি ওর অর্ডার ক্যারি আউট করতাম। তো উনি তারপরে যখন আমার 2-2.5 বছর মতন হয়ে যায়, তখন আমাকে উনি ইকবালপুরে বদলি করে দিলেন। পুরো নর্থ থেকে ইকবালপুর, সাউথ। এবারে অসুবিধা হয়ে গেল কি, আমি মুসলিম কালচার বা ইসলাম সম্বন্ধে আমার কোনো ধারণা, কোনো সেন্স কিচ্ছু ছিল না। আমি একদম টোটাল এই জায়গায় কেউ, মানে আমি তো ভাবতে পারছি না যে আমি কী করে চাকরি করব। কেন এটা মনে হলো? কেন মনে হলো, ওদের তো ওইখানে গেলে, আপনি না গেলে বুঝবেন না, ওখানে না থাকলে বুঝবেন না, ওদের ওখানের অ্যাডমিনিস্ট্রেশনটা একটু অন্যরকম। অন্যরকম মানে ওরা আইনটা কিন্তু বোঝে, 307 কেন হবে না, 324 কেন হবে। আচ্ছা, 324 হচ্ছে সিম্পল হার্ট, সিম্পল হার্ট, মানে কাউকে মারধর করা হলো। হ্যাঁ। আর 307 হচ্ছে আর খুনের চেষ্টা, মানে অ্যাটেম্প টু মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার। মাথায় মারলো কেন না 307 হবে। এদিকে আপনি নিজের নাম লিখতে বলেন টিপসই, আচ্ছা, এরকম এরকম সবাই এরকম না। না নিশ্চয়ই, এর মধ্যে ভালো অবশ্যই আছে, অবশ্যই। নাহলে আমি চাকরি করলাম কি করে। তারপর আমিও ওসি হয়ে গেলাম, অ্যাডিশনাল ওসি হয়ে গড়িয়াহাটে কাজ করলাম বছরখানেক। তারপরে কড়াইয়াতে কাজ করলাম প্রায় 2.5 বছর। তারপর হঠাৎ করে আমার কিছুদিনের জন্য তারপর ডিডিতে বদলি হলো। ডিডিতে বদলি হওয়ার পরে আমি মাস দেড়েক থাকলাম, তারপরে ওখান থেকে আবার আমার বদলি হয়ে গেল অ্যাডিশনাল ওসি বালিগঞ্জ। এই অ্যাডিশনাল ওসি বালিগঞ্জ থেকে 1 বছর থাকার পরে, মানে আমি তাহলে 3টে বর্ডারিং থানায় কাজ করলাম, গড়িয়াহাট, কড়িয়া আর বালিগঞ্জ। 3টে বর্ডারিং থানায় কাজ করলাম। কাজ করার পরে আমাকে গৌতম মোহন চক্রবর্তী যখন এলেন, উনি আমার থেকে যারা জুনিয়র ছিলেন তাদেরকে ওসি করে দিলেন প্রথমে। তখন একটাই ওসি ছিল থানায়। কেন? কেন করেছেন আমি জানি না, আমায় করেননি, উনি ভালো বুঝেছেন, করেননি। তার পরবর্তীকালে আমাকে করলেন ওসি সিথি, বর্ডার। বালিগঞ্জ থেকে আমি ওসি সিথি হয়ে গেলাম। আমার বাড়ি হচ্ছে বাঁশদ্রোণীতে, আমাকে ওসি করা হলো সিথি থানায়। আমি নর্থে কোনোদিন কাজ এটা আপনি করিনি। বলছেন সিপি কি করেন এগুলো? হ্যাঁ, সিপি নিজে করেন। ওসি বদলে সিপি করেন। ইন্সপেক্টরস আর অ্যাপয়েন্টেড বাই কমিশনার অফ পুলিশ, তাই তো, এদের বদলি সম্পূর্ণ সিপি করেন। তা আমার বদলি হলো সিথি থানার ওসি। যাই হোক, ওটা আবার সম্পূর্ণ হিন্দু সাম্রাজ্য, কোনো মুসলিম নাই, 1-2 ঘর মুসলিম আছে। যাই হোক, তো ওখানে গিয়ে আমি 1 বছর 3 মাস যখন কাজ করলাম, ওরকম এলাকা ঠান্ডা করে দিলাম সব, যেখানে 2 নম্বরে তো সব বন্ধ করে দিয়েছে। তো সিপিরা তো এইসব খবর টবর রাখেন, যে এই ওসি কী করছে, ওই ওসি কী করছে, সব ওসিদের খবর, মানে ক্লিয়ার পিকচার ওনারা রাখেন। তো আমার এমনি কোনো ভাইসেস ছিল না।
আমি যেখানে মানে পয়সার গন্ধ ছিল সেই জায়গাগুলি আমি বন্ধ করে দিয়েছিলাম। আপনি কলকাতা পুলিশের লুক্রেটিভ থানা অনেকগুলো আছে, জানেন তো, কীরকম? যেখানে মানে পয়সা করি বেশি আমদানি হয় আচ্ছা, পুলিশের। নাম বলুন না। এই তো সেই সময় যেমন ধরেন পার্ক স্ট্রিট থানা ছিল, বড়বাজার থানা ছিল, এরা খুব লুক্রেটিভ থানা ছিল। এই থানায় পোস্টিংয়ের জন্য কি করতে হতো? সেই থানায় ওসির ভালো ইনকাম ছিল আর কি এরকম। এই থানায় ওসি হতে গেলে কি করতে হতো? এই থানার ওসি হতে গেলে তো আপনার তখন শুনেছি আর কি যে চ্যানেল ফ্যানেল দরকার লাগতো, এই সমস্ত কি ব্যাপার। কি চ্যানেল? পলিটিক্যাল চ্যানেল না ফিনান্সিয়াল চ্যানেল, মানে টাকা পয়সার চ্যানেল? তখনকার দিনে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যানেল ছিল, আবার কিছু পলিটিক্যাল চ্যানেলও ছিল। আর টাকা পয়সা কি লাগতো? টাকা পয়সা লাগতো বলে আমি কারো কাছে শুনিনি। ওই চ্যানেলেই হতো। চ্যানেল তা এই যে ওসি গেলেন, এই যে তিনি কোটিপতি হচ্ছেন, তার কিছু ভেট দিতে হতো না উপরে? এরকম শুনুন, আমি ডাইরেক্ট তো শুনিনি। না, আপনি যা শুনেছেন শোনা না, কথাই না, বলুন না। আমি ডাইরেক্ট কিছু এরকম আচ্ছা, ডাইরেক্ট শোনেন, ইনডাইরেক্ট শুনেছেন। ওখানে শুনেছি নাকি টাকা দিতে হয়, আচ্ছা, টাকা দিতে হয় শুনেছি। হ্যাঁ, মানে কিন্তু আমি উপরের দিকে। হ্যাঁ, সত্যতা আমি জানি না। না, সত্যতা আপনাকে যাচাইও করেন। আমি জানি না, আমি কোনোদিন দেখিও নি, বা এরকম কারো কাছে কেউ দিয়ে এসছে শুনেছি এরকমও নয়। না, একটা শুনেছি এরকম নাকি থানায় বড়বাজার বা ধরুন জোড়াসাঁকো বা ধরুন এগুলি প্রাইজ পোস্টিং। প্রাইস পোস্টিং আমি অল্প দু একটা জানি আর না, না, কি। এটা প্রাইজ পোস্টিং ছিল এইগুলো সব। এইগুলো নাকি পোস্টিং নিতে গেলে তখনকার দিনে, আমি 90-এর কথা বলছি, তখনকার দিনে নাকি 5 লাখ টাকা পর্যন্ত লাগতো। হতে পারে, আপনিও শুনেছেন এরকম? আমিও শুনেছি। আজ কিছুটা অংশ শুনলেন, বাকিটা শুনবেন কেস ডায়েরির পরবর্তী অংশে। নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট জাইমসের শক্তি। স্মার্ট জাইমসের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়।